সরকার যেমন গঠন করেছি, নামাইতে বেশি সময় লাগবে না। কথা শুনবেন না, 1 মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো। একজনের একটা মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতা নাই, তার পিছনে আপনার 3টা মিনিস্ট্রি। এটা কি পুতুল খেলা? রাষ্ট্র পরিচালনা কি পুতুল খেলা? আমি তো বলছি আমি এই কাজের জন্য নই। দেশে আমার দেশ পরিচালনা করে আমার দায়িত্ব না, আমার কাজ না, আমি জানি না। এরা ক্ষমতায় গেলে কি করবে তার কিছু নজির কিন্তু আগের ভিডিওতে আপনাদের দেখাইছি। আবারও দেখেন, ও কিন্তু থামে নাই। আবারও দেখেন, হত্যার হুমকি দিছে। কথায় কথায় বিপি নুরের নামে জিকির তুলে তাকে কেন্দ্র করে একটা দোকানদারি শুরু হয়েছে। ফলে এইটা ক্ষমতায় যাইতে না যাইতে খেল দেখাইতেছে। এর বিনাশ না করলে বিপদ আছে। নুরুর রাজনৈতিক প্রকল্পের নামে ধান্দার দোকানের সবকটা সাদার উদাম করে দেখায় দাও আমার রাজনৈতিক দায়িত্ব। বাংলাদেশের জনগণ ভুল মানুষ এবং আদর্শকে বিশ্বাস কইরা পদে পদে ঠইকা আসে। তো মিটিং এ ছিলেন কতক্ষণ আপনি মেহেদীর সাথে? 40-45 মিনিট। আচ্ছা, তো এই ছবি তুলেন নাই মেহেদীর সাথে? একটা বোধহয় তোলা হয়েছিল আমাদের। হ্যাঁ, ওইটা আমাকে দিবেন, ওইটা আমি ড্যানিয়েলকে পাঠাবো। দর্শক, অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে নামানোর হুমকি দিল ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, এবং পিনাকি ভট্টাচার্য দাদাকেও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। দর্শক, ইতিমধ্যে পিনাকি ভট্টাচার্য দাদা নুরুল হকের কিছু গোপন চক্রান্ত এবং সে কাদের সাথে কাজ করছে তার বিস্তারিত ফাঁস করলেন, যা শুনে আপনি অবাক হতে বাধ্য হবেন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন আর দেরি না করে ভিডিওটি দেখে আসি। ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে সম্প্রতি আবারও কোটা নিয়ে আন্দোলন শুরু হওয়ার পরে এই আন্দোলন সহ হাসিনার আমলে সংগঠিত আরো কয়েকটা আন্দোলনের সাথে কাঁঠাল রানী কিভাবে পল্টি নিছে সেটা নিয়ে কথা বলছি। সেই কথা বলতে গিয়া প্রসঙ্গক্রমে নূরদের আন্দোলন বা ওই বিকাশ নূরের কথা একটু একটু আলোচনা করা হয়েছিল। কিন্তু তাতে তেলে বেগুনে জ্বলে উঠছে আমার বিরুদ্ধে। মাঠে সোশ্যাল মিডিয়াতে নুরা পাগলার পোষা বাহিনী, ঘেউ ঘেউ বাহিনী ঝাঁপায় পড়ছে। আমি অ্যাক্টিভিজম করি, হ্যাঁ, সব ঝুঁকি মাথায় নিয়েই করি। যেখানে জীবনের ঝুঁকিরই পরোয়া করি না, সেখানে আমাদের গালাগালি করার কারণে আমি খেপে গিয়া পাল্টা আক্রমণ শুরু করব বা ভয় পেয়ে থেমে যাব, এতটা রাজনৈতিক বোধহীন এখনো হইতে পারি নাই। এজন্য সরি, এটা মাইনে নিতে হবে, আপনাদের প্লিজ লাগে। আমার এতদিনের হালকা সমালোচনা অনেকটা প্যারাসিটামলের মতো ছিল। ভাবছিলাম যে এতে নূরের পাগলামি ছেড়ে যাবে, যাই হোক লাইনে চলে আসবে, যাই হোক উল্টা আমার বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণে নাইমা পড়ছে, পুরা বাহিনী নামাইছে, এমনকি হত্যার হুমকিও দিছে। দেখেন, ফলে এটারে জয় বাংলা করতেই হবে। তাই এখন আমার কড়া অ্যান্টিবায়োটিক ছাড়া এই পাগলামির অসুখ সারানোর কোনো উপায় নাই। দেখেন রাশেদ কেমনে ক্ষোভ ঝাড়তেছে। বলেন নুরুল হক নূর সুলতান মনসুর হয়ে যাবে, বলেন না বন্ধুগণ? আমি পিনাকি ভট্টাচার্যের প্রতি সম্মান রেখে, শ্রদ্ধা রেখে বলতে চাই, নুরুল হক নূরকে এমপি বানানোর অফার দেওয়া হয়েছিল। নুরুল হক নূর সেই অফার লাথি মেরে ছিটকে ফেলেছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আমরা নির্বাচনে যাইনি এই কারণে। আপনি কম তথ্য উপাত্তের ভিত্তিতে একের পর এক আমাদের নিয়ে সমালোচনা করছেন। কি প্রমাণ রয়েছে আপনার কাছে যে আমরা সরকারের কাছে বিক্রি হয়ে গিয়েছি? এই উদীয়মান শক্তিকে বামের যে ষড়যন্ত্র আপনি দিয়েছেন, সেই ষড়যন্ত্র থেকে আপনাকে দূরে সরে আসতে হবে। আচ্ছা, আমি কি তথ্য প্রমাণ ছাড়া কথা কই? এখন কথা হইলো, আমার শত্রু তো আর এটা বলে না যে আমি তথ্য প্রমাণ ছাড়া কথা কই। সেই সব তথ্য প্রমাণকে তারা মানে না, তাই কয় আমি গুজব ছড়াই। একই কথা নুরার দলের লোকের। আমার প্রমাণকে এরা সত্য বলে মনে করে না, তাই মিথ্যাটাই ওদের কাছে সত্য, সেটা অন্য কথা। কিন্তু আমি তথ্য প্রমাণ ছাড়া কথা কই, এটা কিন্তু আমার শত্রু কইতে পারবে না, কয়ও না। আমার প্রত্যেকটা ভিডিওতে এত লিঙ্ক আর রেফারেন্স শো করার জন্য অনেক দর্শক বিরক্ত হয়, কয় দাদা আপনার কথার মধ্যে এত রেফারেন্স দেওয়ার দরকার নাই। আর এগুলো সত্য কথা, সেটা তো আমরা বুঝতেই পারি, বরং কথার মধ্যে রেফারেন্স ঝিলিক মারলে মনোযোগে বিঘ্ন ঘটায়, কথা সত্য। ওনারা বলেন যে আপনার ন্যারেশনের দিকে, মানে বয়ান তৈরির প্রক্রিয়ার দিকে মনোযোগ ধরে রাখা বেশি জরুরি আমাদের জন্য। আর রাশেদ কইতেছে আমি নাকি তথ্য প্রমাণ ছাড়া কথা কই। হ্যাঁ, আমি তথ্য দিমু, আজকে প্রমাণ দিমু, একদম মন ভইরা দিমু। হ্যাঁ, খারাপ। আমার কাছে নুরার যে পরিমাণে তথ্য আছে তাতে একটা পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছবি বানানো যায়। অবশ্য নুরা পাগলা নামে একটা বাংলা ছবি আছে, কিন্তু সেটার চেয়ে আমারটা কম অশ্লীল হবে না। প্রতারণা বিষয়টা অশ্লীল, ধোকাবাজি বিষয়টা ওই ন্যাংটা হইয়া ঘোরাঘুরি করার চেয়ে তো বেশি অশ্লীল। কিন্তু এত সময় ওরে নিয়ে দেওয়ার সুযোগ নাই, আমার মেলা কাম আছে। যাই হোক, আজকে আরো কিছু তথ্য প্রমাণ দিব। রাশেদ নিজেও জানে যে নূর মেহেদী সাফাদির সাথে বৈঠক করছে, অথচ ওই বৈঠক নিয়ে যখন খবর চাউর হয়েছিল তখন রাশেদ নিজের মুখে দাবি করছিল এই ছবিগুলো নাকি এডিট করা এবং তেমন কোনো বৈঠক হয় নাই। এ দেখেন, আপনি নিজে কানেই শুনেন।
নুরুল হক নূরের বিরুদ্ধে একটি অভিযোগ করা হচ্ছে। এই অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যা, ভিত্তিহীন, এবং যে ছবি প্রকাশ করেছে সেই ছবি এডিটেড। এর আগেও এরকম এডিট করা ছবি, এডিট করা স্ক্রিনশট আমরা অনেক দেখেছি। তো রাশেদ মিয়া মিছা কথা বলতে লজ্জা করে না? হ্যাঁ, এটা গ্লানি হয় না? নিজের কানে শোনেন নূরের নিজের মুখে। ইন্ডিয়ান সামাদের সাথে যদি আমার মিটিং হয়েছে, সরকার পতনের, সরকার উৎখাতের ষড়যন্ত্র হয়ে থাকলে হয়েছে, তাতে আপনার মিটিং এর আগে আসলাম চৌধুরীর প্রসঙ্গ টেনে কথা বলতেছেন, তার সাথে যার মাধ্যমে সাফাদির সাথে তার মিটিং ঠিক আছে। এটা জানি চৌধুরীর সাথে মিটিং টিটিং করার পরে তো আবার না, আসলাম ভাইকে ওইটা হচ্ছে একটা ইস্যু। একটা মানুষকে ধরতে গেলে তো একটা ইস্যু প্রয়োজন আছে, তাই না? ঠিক আছে, দেখি মিট করলে তাহলে এটা আপনার জানাই প্রয়োজন। বাট এখানে আর কেউ আছে নাকি অন্য কোনো জায়গার? আছে, আমাদের লোক আছে, বাট এখন বিষয় হচ্ছে উনিও আমাকে চিনে, কিন্তু আমাদের রেফারেন্সটা দেওয়া যাবে না, বুঝতে পারছেন? আচ্ছা, আমি না না, আমাদের এখনো দুবাইতে কোনো লোক নেই আমাদের এখন। তো ঠিক আছে, দেখা করলে আমাকে জানায়েন ভাই। আমি তো ভাই বুঝতে পারতেছি না বিএনপির মুখী গতি ভাই। আচ্ছা নুরু ভাই, আপনি ফ্রি হন? মুভমেন্ট তো আমার মুখী অবস্থান দেখতে পাচ্ছি। গভর্নমেন্ট তো আমার মনে হচ্ছে যে এইবার শোনেন, মিটিং যে করছে কনফার্ম করতেছে, মিটিং হয়েছে, ছবি তোলা হয়েছে কিনা সেটাও সে বলতেছে ছবি তোলা হয়েছে। শুনেন, সাফাদির সাথে দেখা করছেন? শুনেন, আমি আপনাকে যেটা বলি মনোযোগ সহকারে শুনেন। তো মিটিং এ ছিলেন কতক্ষণ আপনি মেহেদীর সাথে? আচ্ছা, ওই ছবি তুলেন নাই মেহেদীর সাথে? হ্যাঁ, ওইটা আমাকে দিবেন। ওইটা আমি ড্যানিয়েলকে পাঠাবো। ড্যানিয়েলকে আপনার নাম্বার দিব, আমি বলবো যে আমাদের লোক, ঠিক আছে? ড্যানিয়েল আপনার সাথে ফোন দিবে আজকে। আবার দেখেন এই যে হোয়াটসঅ্যাপে যে ছবি চালাচালি হয়েছে, এই হোয়াটসঅ্যাপে গ্যালারিতে নাম্বারটা নূরের না? নূরেরই। সে ছবিটা আছে কিন্তু গ্যালারিতে, মানে প্রথমে যাকে পাঠানো হয়েছিল সে ছবিটা, বিখ্যাত ছবি। এইবার শোনেন, ছবিটা লিখা যাওয়ার পরে নূরের অনুযোগ বিশ্বাস ভঙ্গের অভিযোগ। কে করেছে? আপনি মালয়েশিয়া আসলে আমি এটা আপনাকে বলবো। মালয়েশিয়াতে এখন বলেন না, আপনি তো শুধু শুধু আমাকে বলবেন। না, শুধু তাই তো, ডকুমেন্টসটা তো অনলি আপনাকে দেওয়া হয়েছে, সেটা কিভাবে হবে? সুতরাং এটা আপনি বিশ্বাসের কতটা করেছেন, আপনি বিশ্বাসের মূল্যায়ন। আমি আপনাকে চিনি নাই, আপনার সাথে বিশ্বাসের মর্যাদা তো রাখতে ভাই আপনার রিয়েলি বলেন সবাই, আসলে আপনি ডকুমেন্টসটা আমি ভাই কাউকে পাঠাই নাই। এইবার শোনেন, নূরের প্রবাসী অধিকার পরিষদের যেই নেতা তারে ওই জায়গায় নিয়ে গেছিল, তার নিজের মুখে স্বীকারোক্তি শুনুন। নূর যখন সংযুক্ত আরব আমিরাত দুবাই ভিজিটে আসছিলেন, তখন তার কিছু তথ্য আমি উত্থাপন করতে চাই। সেটা হলো যে উনি মূলত যে মিটিংয়েরটা নিয়ে আলোচনা সমালোচনা হইতেছে, সেই মিটিংটা হয় 28 ডিসেম্বর। আমরা দুপুরবেলা ওখানে দুবাই স্পোর্টস সিটি সেন্টার সামনে উপস্থিত হই, এবং উপস্থিত হওয়ার পর সেখান থেকে নুরুল হক নূর আমাদেরকে বলেন যে আমাদের বড় ভাই মনির ভাই, ওনাকে বলেন আপনি আসেন সাথে, এবং আমাকে বলেন যে আপনার একজন আসেন। তো যাওয়ার পর ভিতরে ঢোকার পরে আমাদেরকে নুরুল হক নূর আমাকে বলেন আপনি এখানে ওয়েট করেন, আমরা ভিতরে যাচ্ছি। তো উনি নুরুল হক নূর এবং মনির ভাই দুজনে স্মোকিং জোনে যে বসছেন ওই ভদ্রলোকের সাথে, এবং আমি বাহিরে নর্মাল এরিয়াতে স্টার বক্সের সামনে বসে আমি আমার পার্সোনাল টাইম এক্সপ্লেন করলাম। তো সেখানে যখন উনি মিটিংটা কমপ্লিট করে বের হওয়ার পর আমাদের যে মনির ভাই, বড় ভাই, উনি চরম উত্তেজিত। হ্যাঁ, উনি বেরিয়ে আসছেন এবং নুরুল হক নূর ওয়াশরুমে গেলেন। মনির ভাইকে আমি জিজ্ঞাসা করলাম কী হবে, এত উত্তেজিত কেন, কী সমস্যা? তো উনি বললো যে আপনি কি চিনেন ব্যক্তিটাকে, যে ব্যক্তির সাথে মিটিং করলো? আমি বললাম না। তো উনি হলেন মেহেদী সাফাদি, যে একটা সংস্থার এজেন্ট। উনি একটু রাগান্বিত হয়ে একটু ওয়ার্ডও খারাপ করছেন ইংরেজিতে, ননসেন এই সেই। হ্যাঁ, তো যাই হোক, ওনাকে আমি শান্ত করার চেষ্টা করলাম যে আসলে ঠিক আছে, যেটা হয়েছে আমরা কথা বলি, বুঝি, তারপর ওনাকে আমরা জবাব দিয়ে আওতা নিয়ে আসবো। আমরা ওনাকে পরে জিজ্ঞাসা করলাম আসলে মিটিংটা হয়েছিল, মিটিংটা কী উদ্দেশ্যে মিটিংটা হয়েছিল, কী আলোচনা হয়েছে, তাহলে সেখানে কী আলোচনা করছেন?
তো উনি বললো যে মিটিংটা হয়েছে মূলত, আবার উনি ব্যাড ওয়ার্ড করলেন যে ননসেন্স, উনি কালকে জন্ম হয়ে আজকে উনি দেশের রাষ্ট্রীয় ক্ষমতা চলে যাবেন, প্রেসিডেন্ট হয়ে যাবেন, সরকার গঠন করবেন। হ্যাঁ, উনি একক ক্ষমতায় বাংলাদেশের সকল দলকে আউট করে দিয়ে একক ক্ষমতায় তাদের সহযোগিতায় সে সরকার গঠন করবেন। সেই সহযোগিতার জন্য সে তাদের কাছে কী বলে প্রস্তাব রাখছেন কিংবা তাদের সাথে একটা ডিল করতেছেন। তো সে জায়গায় উনি প্রথমে ক্ষিপ্ত হয়ে উনি আমাদের গাড়িতে একসাথে গাড়িতে যান নাই। উনি দ্বিতীয় যে গাড়িটা ছিলেন, নুরুল হক নূর যে গাড়িতে ছিলেন, সেই গাড়িতে যান নাই, উনি বয়কট করলেন, অন্য গাড়িতে গেলেন। তারপর আমি নুরুল হক নূরকে জিজ্ঞাসা করছিলাম যে আপনারা যেখানে মিটিংটা করছেন এটা কি আমাদেরকে কেন বললেন না আগে? হ্যাঁ, উনি তো পূর্বে আমাদেরকে কিছু বলেন নাই যে উনি এখানে মিটিংটা করবেন, নিয়ে আসেন, আমাদেরকে ধোকা দিয়ে নিয়ে আসছেন। তো আমরা কখনো এই ধরনের মিটিংকে সাপোর্ট করি না এবং আমাদের করি না, এবং আমাদেরকে এটা ধোকা দেওয়া হয়েছে এবং সে ধোকার জন্য জাতির কাছে আমি এর বিচার দিলাম। যে মিটিংটা রাষ্ট্রদ্রোহী কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে কিংবা ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে, সেটা আমি কখনো ব্যক্তিগতভাবে সাপোর্ট করি না, করবও না। তো এটা হলো সেদিনকার ঘটনা, যে এই মিটিংটা হয়েছে, এটা সত্য, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি এই চোখ দিয়ে দেখেছি। তাই সে ব্যক্তির সাথে যখন মিটিংটা করো তখন ব্যক্তিকে আমি চিনতাম না। পরে যখন আমাদের মনি ভাই বললো যে এই ব্যক্তি, আমি ছবি দেখে তার চেহারা তো আমি মনে রাখতে পেরেছি, আমি বুঝতে পারছি যে হ্যাঁ এই সেই ব্যক্তি, হ্যাঁ মিটিং সত্য এবং এই ঘটনা। আরো তথ্য দরকার, হ্যাঁ আরো প্রমাণ দরকার। এই প্রমাণেও আমি জানি এই প্রমাণেও কনভিন্স হবে না নূরের দলের লোকজন। হাসিনার লোকেরা কি কনভিন্স হয় যে হাসিনা ভোট চুরি করে? কনভিন্স হয় না। হাসিনার লোকেরা কি কনভিন্স হয় যে হাসিনা ফ্যাসিস্ট? হয় না। মোদির লোকেরা কি কনভিন্স হয় যে মোদি একটা ফ্যাসিস্ট? হয় না। তো আমি যদি আরো তথ্য প্রকাশ করা শুরু করি তো একটা সিনেমাই বানাইতে হবে। তো আমি আরো কিছু তথ্য শেয়ার করতে চাই, সাপ্লিমেন্টারি তথ্য আর কি। হ্যাঁ, এটা হয়তো ওর সম্পর্কে যা আছে তার ধরেন 20 ভাগের 1 ভাগ হবে আর কি। আর কিছু প্রমাণ দিই। হ্যাঁ, আচ্ছা দেখেন, নূরের সম্পর্কে প্রথম আলোতে একটা রিপোর্ট হয়েছিল। হ্যাঁ, নূরের পরিবার কেমন আমরা জানি, যে খুবই দরিদ্র পরিবার থেকে আসছে, সেটা কোনো সমস্যা নাই, সেটা বরং ভালো। আমরা মনে করছিলাম যে এই ছেলেটা একটা সাধারণ পরিবার থেকে উঠে আসছে, মানুষজনের দুঃখ কষ্ট বুঝবে, এবং আমাদের সকলের সহানুভূতি ছিল। তার মধ্যে যে সরলতা, তার মধ্যে যে মাটির কাছ থেকে উঠে আসার যে গন্ধ, সেটা ছিল জন্য আমরা সবাই তারে পছন্দ। কিন্তু এইটারে সে একটা মৌকা হিসাবে নিল এবং তার ভাগ্য পরিবর্তনের উপায় হিসাবে তার পুরা পরিবারের ভাগ্য বদলে গেল প্রথম আলোর রিপোর্ট দেখে। হ্যাঁ, তার ভাই ডিলারশিপ পাইলো, তার দোতলা বাড়ি উঠলো, তার বাবার এখন আর ছোট দোকান করে না। শুধু তাই না, তার আন্টিদের 13 কোটি টাকার বিজনেসের নেগোসিয়েশন করে। শুনে যে আমি একটা কাজ পেয়েছিলাম, বুঝছেন, ওই যে ইসের আর কি 13 কোটি টাকার। এখন ওই কাজটা একজন আমার এক আন্টিরই ঠিকা, ওই মানে উনি জয়েন্ট ভেঞ্চারে একজনের দিয়ে দেওয়াই ছিল। এখন ওই কালকে ওইটা আপনি একটু শিওর করলে তাহলে ওই টাকা ওই আন্টি দিবেন, আমার আন্টি সম্পর্ক হয়, কিন্তু ওই যে অ্যাকাউন্ট যাদের লোন থাকে ওনাদের তো ইজিলি হয়, আপনি তো কাজ বাজ করান। এখন আপনি কি এটা তাহলে পারফরমেন্সের গ্যারান্টি করতে পারবেন? কোন ফার্মের নামে করবো, কি করবো, কে ওখানে হলে ডিটেলস, তাহলে আমি ডিটেলস লই আপনার কাছে। আমার আরেকটা নাম্বার আছে ফোনে, সব কথা বলা যায় না, ওইভাবে হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন চাইলে। খালি টাকা আর টাকা, বিরোধী দল কইরা বাংলাদেশে এত টাকা রোজগার করা যায়, এইটা নূর প্রথম প্রতিষ্ঠা করে দিল। এবার আসেন, নূরের বিরুদ্ধে বলাটা কেন জরুরি? আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কইতে পারেন যে দাদা এত জরুরি রাজনৈতিক বিষয় থাকতে এখন নূরকে নিয়ে এত সময় নষ্ট করতেছেন কেন? সত্য কথা, হক কথা, কিন্তু আমার একটা যুক্তি আছে। এটা আমার নিজের কোনো দরকারে করতেছি না, করতেছি দেশের রাজনৈতিক প্রয়োজনে। অবশ্যই সুলতান মনসুর সিনড্রোম অঙ্কুরেই বিনাশ হওয়া ভালো। সর্বনাশ হওয়ার আগেই যদি ক্ষতি ঠেকানোর সুযোগ থাকে, তা না করার কোনো মানে হয় না। নুরুরা এই দেশের মানুষের দীর্ঘদিনের রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলনের অর্জনকে, মানে আমাদের এই বিপ্লবকে বৃহৎ বিপ্লবে পরিণত করবে, এটা তো বৈশা থেকে দেখা যায়, তাই না? এরা ক্ষমতায় গেলে কি করবে আর কিছু নজির কিন্তু আগের ভিডিওতে আপনাদের দেখাইছি। আবারও দেখেন, ও কিন্তু থামে নাই, আবারও দেখেন, হত্যার হুমকি দিছে। নূরের দলের নেতা কিন্তু সে সাধারণ কর্মী না। কিভাবে হিন্দু ঘৃণা ছড়ায়, হিন্দুত্ববাদী ফ্যাসিবাদকে শক্তি যোগায়, তার কিছু নজির দেখেছিলাম, আরবারও দেখেন। কাজেই নুরুর রাজনৈতিক প্রকল্পের নামে ধান্দার দোকানের সবকটা সাদার উদাম করে দেখা দাও আমার রাজনৈতিক দায়িত্ব। বাংলাদেশের জনগণ ভুল মানুষ এবং আদর্শকে বিশ্বাস কইরা পদে পদে ঠইকা আসছে বহুদিন থেকে। দার্শনিক উম্বার্তো একো একবার বলছিলেন, কোনো কিছু বিশ্বাস না করার চেয়ে ভুল বা মিথ্যা জিনিস বিশ্বাস করা ভয়ানক। আর ফ্যাসিবাদ মিথ্যার উপরে বিশ্বাস উৎপাদন করার একটা অবিরাম প্রক্রিয়া, এটা মাথায় রেখে জনগণ যখন সেটা বিশ্বাস করে ফেলে
তখনই তাদের উপরে নাইমা আসে ফ্যাসিবাদ। বাংলাদেশের মানুষ প্রগতিশীলতা, মুক্তিযুদ্ধের চেতনা ইত্যাদির নামে কিছু মিথ্যাকে সত্য বলে বিশ্বাস করার ফলে হাসিনার দানবীয় ফ্যাসিবাদ আজ আমাদের উপরে চাইপা বসতে পারছে। আর এই সবের সিমটমই নুরুর মধ্যে আছে। তার একটা ফাও কাল্ট ফিগার বানানোর আয়োজন করা হয়েছে। কথায় কথায় বিবি নুরের নামে জিকির তুলে তাকে কেন্দ্র করে একটা দোকানদারি শুরু হয়েছে। ফলে এইটা ক্ষমতায় যাইতে না যাইতে খেল দেখাইতেছে। এর বিনাশ না করলে বিপদ আছে। ফ্যাসিবাদ টিকায় রাখার একটা চাইনিজ কৌশল হলো নিজেদের প্রযোজিত আর একটা ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলন তৈরি। চায়নাতে কিন্তু প্রচুর সরকার বিরোধী আন্দোলন হয় এবং সবগুলা চাইনিজ কমিউনিস্ট পার্টির মদতে হয়। বাংলাদেশে এই জিনিসটা আওয়ামী লীগ আমদানি করছে। ফলে কাটাল রানীর রুহানি পুত্র নুরু কতটা আওয়ামী বিরোধী রাজনীতি করবে বা ফ্যাসিবাদ হাসিনার এই আন্দোলনকে ভেতর থেকে কতটা ক্ষতিগ্রস্ত করবে আশা করি বুঝতেই পারতেছে। সে যে কাটাল রানীর রুহানি পুত্র, এটা কি আমি বানাই কইছি? হ্যাঁ হ্যাঁ, কি রাশেদ বানাই কইছি? আবারও শুনেন কি কয় পাগলায়। আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। 2.5 বছর বয়সে আমার মা মারা যায়, আর আমার ছোট ভাই এখানে এসেছে, ওর বয়স ছিল তখন 1 বছর। আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি। আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পারিনি, কিন্তু আজকে দেখে আসলে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি, এরকম একটা জিনিস। ফলে নূরের বিরুদ্ধে আমাদের এই অবস্থান কোনো ব্যক্তিগত বিষয় না। আমরা তো প্রত্যেকদিনই গালাগালি করে যে 250 টাকার অনেক কামলাই লাগানো আছে আওয়ামী লীগ ডিজিএফআই, তো ওদের ভাতা টাতার একটু বাড়ানো দরকার। দেশে তো বিপুল মুদ্রাস্ফীতি হয়েছে, 250 টাকা খুব অমানবিক হইয়া যায়। যাই হোক, এটা নিয়ে উতলা হওয়ার কিছু নাই। কিন্তু আমাদের ভারত হটাও আন্দোলন এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের ভেতরে থাকা শত্রুদের বিরুদ্ধে লড়াই জারি রাখা আন্দোলন সফল করার নীতিরই একটা অংশ। ফলে দুইটা কারণে এই নুরাদের ফাইট এখনই করতে। এক, এরা সুলতান মনসুর সিনড্রোমে আক্রান্ত, মানে ভণ্ডামিতে নিমজ্জিত। পুরাই মিথ্যা আশা তৈরি করে জনগণের সাথে তামাশা করে এবং রাজনীতির মঞ্চে নাটক করে, যেমন খুশি তেমন সাজা প্রতিযোগিতার মতো একটা বিষয় মনে করে। নীতি আদর্শ না, গলাবাজি, নেতা বা রাজনীতি তৈরি করে এমন একটা ধারণা তৈরি। এরা যখন খুশি ফ্যাসিবাদের পুত্র, যখন খুশি ফ্যাসিবাদের জম। ফলে তাদের ভণ্ডামির সিলসিলা থামানোর জন্য এদেরকে প্রতিহত করতে হবে। 2 নাম্বার, আন্দোলনকে সফল করার পরে যাতে এই ধরনের ভণ্ড এবং টাউটেরা দেশকে শাসনের সুযোগ না পায়, কোনোভাবে ক্ষমতার অংশ না হয়, জনগণের আবেগকে পুঁজি কইরা যাতে সম্পদ অর্জনের সুযোগ না পায় এবং ভেতর থেকে আন্দোলনের ক্ষতি করতে না পারে, তাদেরকে আউট করতে হবে। ইসরায়েলি এজেন্ট মেহেদী সাফাদির সাথে দেখা করার অভিযোগে বিএনপি নেতা সফল ব্যবসায়ী আসলাম চৌধুরী আজ 15 বছর ধরে জেলের ঘানি টানতেছে। সেখানে নুরু তার সাথে মিটিং এর বিশ্বাসযোগ্য প্রমাণ থাকার পরও বাইরে ঘুরে বেড়াইতেছে। তারা কেউ কোনো প্রশ্ন করে নাই, আটক করা তো দূরের কথা, কোনো কিছু প্রশ্নও করা হয় না। এটা থেকে আপনাদের খটকা লাগে না? না, কোনো খটকার বিষয় না। সে কাটাল রানীর সন্তান, তার হিসাবই তো আলাদা হবে। আমি আমার ওই প্রথম ভিডিওতে বলছিলাম যে পোলাটা বড় হয়ে সুলতান মনসুর হবে, তাতে তেলে বেগুনে জ্বলে উঠছে। অথচ এই যে সুলতান মনসুর সিনড্রোমের কথা কে বলছিল, তার মধ্যে কে দেখতে পাইছিল? আসিফ নজরুল। এই যে দেখেন আসিফ নজরুলের পোস্ট দেখেন, তাও 4 বছর আগে দেখেন উনি লিখছিলেন, আপনার দৃঢ় ভূমিকা দেখে আপনার মধ্যে তরুণ বয়সী বঙ্গবন্ধুর ছায়া দেখেছিলাম, কিন্তু বঙ্গবন্ধুর মেরুদণ্ড কোন শাসকের সামনে বিন্দু মাত্র নুয়ে পড়তো না। যদিও এই কথার সাথে আমি একমত না আসিফ নজরুলের। যাই হোক, উনি বলতেছেন, আসিফ নজরুল বলতেছেন, আপনার মেরুদণ্ড নুয়ে পড়লে আপনাকে তাই আর তরুণ বঙ্গবন্ধুর ছায়া মনে হবে না, বরং মনে হবে আপনি নির্ভীক তারুণ্যে বুড়িয়ে যাওয়া একজন সুলতান মনসুর। আর আমি বলছি পোলা বড় হইলে সুলতান মনসুর। তো রাশেদরা কি আসিফ নজরুলের বিরুদ্ধে মিছিল করেছে, প্রেসক্লাবের সামনে যায় বক্তিমা মারিছে? মারে নাই। হ্যাঁ, কিন্তু আমার বিরুদ্ধে একই কথা বলার জন্য কেন মিছিল করলো? দেখেন কমেন্ট গুলো দেখেন। আসিফ নজরুল ভাই, হিন্দু মানুষকে বিশ্বাস করা যায় না, নূরের দলের লোক। এই হইতেছে নূরের দল। এই দলের সাথে বৈশাখ কথা বলাও তো কারো উচিত না। আর আমার যেভাবে হত্যার হুমকি দিচ্ছে দিনের পর দিন, কোন ব্যবস্থা নিচ্ছে? তার বিরুদ্ধে নেয় নাই। মুরাদ টাকলার মন্ত্রিত্ব চলে যায়, জাইমা রহমানকে একটা অগ্রহণযোগ্য মন্তব্য করে। হাসিনাও তো এর ভালো। এরা কতখানি জাউরা হইলে, কতখানি খারাপ হইলে, কতখানি ফ্যাসিস্ট হইলে দিনের পর দিন এই কাজ করে যায়। হ্যাঁ, এদেরকে মরাল সাপোর্ট দেন আপনারা, তাই না? হ্যাঁ, কি আর কমু। হ্যাঁ, যাই হোক, নূরের দল যে 2 নম্বরই রাজনীতি করে, ওই 2 নম্বরই রাজনীতি উসকা দিন গুজার গিয়া, ওই দিন বাগে খাইছে। হ্যাঁ, চেষ্টা চালাইতে পারেন যে পিনাকা ভট্টাচার্য হিন্দু বংশোদ্ভূত জন্য সহজ আক্রমণের লক্ষ্য বানানো, অর্থ সোজা না। হ্যাঁ হ্যাঁ, পারবেন না, করতে পারবেন। এই 2 নম্বরই রাজনীতি, নূরার রাজনীতি হামলা দেওয়া হবে, দুনিয়া তো সোজা না। আমি আমার প্রথম ভিডিওতে কোটা সংস্কার আন্দোলনের একটা ক্রিটিক করছি যে কেন এই আন্দোলন সফল হইল, এবং যেহেতু নূর এই আন্দোলনের নেতা, ন্যাচারালি তার প্রস্তুত আসবেই, তাই না? আমি কয়টা জিনিস, 1 নাম্বার বলছিলাম যে এটা একটা পেটি বুঝা আন্দোলন ছিল, যার কোনো রাজনৈতিক লক্ষ্য ছিল। 2 নাম্বার, ফ্যাসিস্টের কাছে দাবি জানায় ফ্যাসিস্টকে বৈধতা দেওয়া হয়েছে। 3 নাম্বার, মুজিবের ছবি হাতে নিয়ে স্লোগান দেওয়া হয়েছে,
দর্শক ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।